আলাইকুম। আহসান একাডেমির তরফ থেকে জেনারেল অ্যানাটমি অফ বোনের প্রেজেন্টেশনে স্বাগতম জানাচ্ছি। প্রথমে অবজেক্টিভ স্থির করছি। এই প্রেজেন্টেশনে ডেফিনেশন অফ দ্য স্কেলেটন, ক্লাসিফিকেশন অফ দ্য বোন, ফাংশনস অফ দ্য স্কেলেটন অ্যান্ড বোন, বোনের কাভারিং, গ্রোয়িং লং বোন অথবা অ্যাডাল্ট লং বোনের অংশ এবং নিউট্রিশন অথবা আর্টারি সাপ্লাই অফ দ্য বোন নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব। স্কেলিটাল সিস্টেম জিনিসটা কি? আমাদের শরীরে যে বোনসগুলো থাকে, হাড্ডি, তাকে অসিয়াস এলিমেন্টস বলা হয়, এবং তরুণাস্থি যে কার্টিলেজগুলো থাকে, এই বোন এবং কার্টিলেজ এদের মধ্যে জয়েন্ট থাকে। এই জয়েন্টগুলোকে একত্র যদি আমরা করি তাহলে বডির একটা ফ্রেমওয়ার্ক তৈরি হয়। এইটাকে সবগুলোকে একত্রে আমরা স্কেলেটাল সিস্টেম বলে থাকি। তাহলে আমরা শরীর যদি দেখি তাহলে পাবো বোনস, কার্টিলেজেস এবং জয়েন্টস এর মধ্যে। এই সবগুলোকে যদি আমরা একত্রে করি তাহলে একটা বডির ফ্রেমওয়ার্ক তৈরি হয়। এই ফ্রেমওয়ার্কটাকে বলা হয় স্কেলিটন। স্কেলিটন আমাদের শরীরে এক্সো অথবা এন্ডোস্কেলিটন হয়। মানুষের শরীরেরটা হচ্ছে এন্ডোস্কেলিটন। মানুষের শরীরে যে কাঠামোটা আছে বোনের বহির্বিভাগে, বাহিরের দিকে মাংসপেশি এসে লাগে। এই বাহিরের সারফেসে যদি একটা বা তার চেয়ে বেশি মাংসপেশি লেগে থাকে তাকে আমরা বলি এক্সোস্কেলিটন। এই রকম হাড্ডির কিছু কিছু অংশ কিন্তু চামড়ার নিচেও থাকতে পারে, কিন্তু যদি সম্পূর্ণ বনের বাহিরটা, যেমন আমরা এই শামুক বা কচ্ছপ এদের দেখতে পারি যে তার ওই শক্ত শেলটা হচ্ছে বন, এবং এর পুরা বাহিরটায় কোনো মাংসপেশির আর লাগানো থাকে না, শুধু ভিতরের দিকে থাকে। সেই জন্য এই ধরনের স্কেলিটনটাকে আমরা এক্সোস্কেলিটন বলি। তাহলে মানুষের শরীরে এন্ডোস্কেলিটন। ম্যাসারেশন কি জিনিস? আমরা একটা বন স্টাডি করতে গেলে আমাদেরকে মানুষের শরীর থেকে বনটাকে আলাদা করতে হয় একটা প্রসেসের মাধ্যমে। এটাকেই বলা হয় ম্যাসারেশন। এবং যে হাড্ডিটা বের হলো এটাকে বলা হয় ম্যাসারেটেড বোন। আমরা একটা বোন পরীক্ষা দেখতে পারি, স্টাডি করে জ্ঞান অর্জন করতে পারি, অথবা তাদেরকে জোড়া লাগিয়ে একটা পূর্ণাঙ্গ স্কেলিটন বানাতে পারি। তাহলে এই পদ্ধতিটাকে বলা হয় ম্যাসারেটেড স্কেলিটন। এবং এইভাবে যদি আমরা ডিসআর্টিকুলেটেড অবস্থায় রাখি তাহলে ম্যাসারেটেড ডিসআর্টিকুলেটেড বোনস বলা হয়। আমরা বোনসগুলোকে জোড়া লাগিয়ে একটা পূর্ণাঙ্গ মানুষের কাঠামো বানাতে পারি, এটাকে বলা হয় হোল স্কেলিটন, হিউম্যান স্কেলিটন। কিন্তু আমরা অংশ বিশেষেরও স্কেলিটন বানাতে পারি, যেমন ছবিতে দেখাচ্ছে এটা স্কেলিটন অফ দ্য হ্যান্ড। তাহলে হাতের কাঠামোটা আমরা এভাবেই কিন্তু স্কেলিটন অফ দ্য হেড বানাতে পারি, স্কেলিটন অফ দ্য ভার্টিব্রাল কলাম বানাতে পারি, স্কেলিটন অফ দ্য টোটাল লিম্ব বানাতে পারি। আমরা স্কেলিটন যেটা আছে সেটা আমাদের শরীরে দুই ধরনের অংশ থাকে, দুই অংশ নিয়ে ভাগ করা যায়। আমরা যেহেতু কালো শেডের ব্যাকগ্রাউন্ডে আমি যে স্কেলিটনটা দেখাচ্ছি তার মধ্যে যে সাদা উজ্জ্বল অংশটুকু দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটন। এটা বডির মাঝখানের অংশটুকু বানিয়ে থাকে, আর এই সঙ্গে লাগানো থাকে আমাদের হাত পায়ের স্কেলিটনটা। এটাকে বলা হয় আপার লিম এবং লোয়ার লিম স্কেলিটন, যেটা আমাদের ট্রাঙ্কের মধ্যে ঢুকানো থাকে, গার্ডেল দিয়ে সংযুক্ত থাকে। তাহলে এই গার্ডেল সহ এই লিম্বের স্কেলিটনটাকে বলা হয় অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। আসলে বোনসের ফাংশন বা স্কেলিটনের ফাংশনকে আমরা একইভাবে বলতে পারি যে এটা প্রোটেকশন হচ্ছে প্রধান ফাংশন। এখানে দেখা যায় কাঠামোর ভিতরে অনেক সফট অর্গান থাকে, যেমন পেলভিক ক্যাভিটিতে সফট অর্গান আছে, হার্টটা আছে থোরাসিক ক্যাভিটিতে। তাহলে একে যে কোনো ধরনের ইনজুরি থেকে প্রোটেক্ট করতে পারে। সাপোর্ট বলতে আমরা বুঝতে পারি যে ওয়েট ট্রান্সমিশন, যেমন হেডটা উপরে আছে, মাথার ওজন ভার্টিব্রাল কলাম দিয়ে নিচে চলে যাচ্ছে, এই ওজনগুলোকে এই লাইন দিয়ে ট্রান্সমিট করে গ্রাউন্ডে পাঠাতে পারে বলেই আমরা সুন্দর দাঁড়িয়ে থাকতে পারি। এটাকে বলে সাপোর্ট। সাপোর্ট থাকে বলে আমরা সুন্দর দৌড়াতে পারি, হাঁটতে পারি। ক্যালসিয়ামের প্রধান স্টোরের জায়গা হচ্ছে বোন। শরীরের 99%-এরও বেশি ক্যালসিয়াম এই বোনেই সংরক্ষিত থাকে। হেমোপয়েটিক টিস্যু মানে রক্ত উৎপাদনকারী টিস্যুটা, যেমন বোন ম্যারোটা রেড ব্লাড সেল থেকে শুরু করে সকল ব্লাড সেলগুলো উৎপাদন করে, প্লাজমা তৈরি হয়, ব্লাড তৈরি হয়।
তাহলে এই জিনিসটা কিন্তু সলিড অর্গান নয়, এটা সফটওয়্যার টিস্যু, সেই জন্য এটাকে একটা পাত্র লাগে, বোনটা পাত্র হিসাবে কাজ করে, ফলে হেমোপয়েটিক টিস্যু কাজ করতে পারে প্রপারলি। লোকোমোশন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারা, হাঁটতে পারি আমরা, দৌড়াতে পারি, এই কাঠামো এবং তার মধ্যে বনসগুলোর ভিতরে যে জয়েন্টগুলো আছে এগুলো আমাদের লোকোমোশনে সাহায্য করে, কিছু বিশেষ কাজ করে থাকে। যেমন ধরেন থোরাসিক কেজ, আমরা যে বুকের কাঠামোটা, এটা কিন্তু নিঃশ্বাসের জন্য খুবই জরুরি। আমরা আমাদের কণ্ঠের চারিদিকে, হেডে, নাকের চারিদিকে কিছু বাতাস আলা গহ্বর সহ বোনস পাওয়া যায়, এদেরকে বলা হয় নিউমেটিক বোন। এরা হচ্ছে ভয়েসের রেজোনেন্সের জন্য, এই ফ্ল্যাকচুয়েশন অফ দ্য ভয়েস, এই যে গান গেতে পারে, এই সাইনাসগুলো প্রপারলি থাকে বলে। মরফোলজিক্যাল শব্দটার অর্থ আমরা যা দেখি এবং ব্যাখ্যা করতে পারি সেই ধরনের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বোনকে ক্লাসিফাই করা যায়, এবং এটা হচ্ছে লং বোন, শর্ট বোন, ইররেগুলার বোন, ফ্ল্যাট বোন, নিউমেটিক বোন, সিসাময়েড বোন। ব্যাখ্যা, প্রত্যেকটা বোন সম্পর্কে আমরা ব্যাখ্যা করব এখন। লং বোন, প্রত্যেকটারই ফিচার থাকে, যেমন লং বোনের একটা মাঝখানে টিউবুলার অংশ থাকে, এটাকে বলা হয় মেডুলারি ক্যাভিটি, এবং এই অংশটুকুকে বলা হয় শ্যাফট। তাহলে এই দুই প্রান্তে এক্সপান্ডেড জায়গা থাকে, একটু প্রসারিত জায়গা থাকে, এই এক্সপান্ডেড এন্ড এবং শ্যাফট যদি থাকে তাকে আমরা লং বোন বলবো। এটা দেখতেও লম্বা আকৃতির হয়, এবং এদের এন্ডগুলো, প্রান্তগুলো আলাদাভাবে অসিফিকেশন হয়, ডেভেলপ, তৈরি হয়। এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি যে হাত পায়ের লম্বা লম্বা বোন, যেমন ফিমার পায়ে আছে, টিবিয়া পায়ে আছে, হিউমেরাস হাতে আছে, রেডিয়াস আলনা হাতে আছে। এখন মিনিয়েচার লং বোন কাকে বলে? এখানেও শ্যাফট থাকে, দুটো প্রান্ত থাকে। এটা যেমন আমরা মেটাকার্পাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস বলে থাকি হাত পায়ে। এদের আলাদা বৈশিষ্ট্যটা হচ্ছে এদের দুই এন্ডটা আলাদাভাবে অসিফাই হয় না, এর যে কোনো একটা প্রান্ত শ্যাফটের সঙ্গে সংযুক্তভাবে তৈরি হয়ে থাকে। শর্ট বোন, এরা ছোট আকৃতির, এরা প্রেশার পয়েন্টে থাকে, যেমন হাতের কবজির কাছাকাছি জায়গা আছে, পায়ের অংশে থাকে, যেমন সোলের মধ্যে এখানে পাওয়া যায়। তাহলে এই প্রেশার পয়েন্টে থাকে, এবং এদের আমরা যদি পৃষ্ঠদেশ দেখি 6টা পৃষ্ঠ মতো থাকে, এবং 4টা পৃষ্ঠে জয়েন্ট তৈরি করে। এই ছোট্ট বনসগুলো তৈরি হয় ভিতরে স্পঞ্জি বন, এবং পাতলা একটা কম্প্যাক্ট বন বাহিরে থাকে। যেমন আমরা একে বলতে পারি যে কার্পাল বনস এবং টার্সাল বনসগুলো হচ্ছে শর্ট বন। ফ্ল্যাট, এটা দেখতে ফ্ল্যাট, কিন্তু এর কম্পোজিশনে একটা বিশেষত্ব থাকে, এরা স্যান্ডউইচের মতো হয়, ভিতরে স্পঞ্জি বনের একটা লেয়ার থাকে এবং দুই পাশে কম্প্যাক্ট লেয়ার থাকে। এই কম্প্যাক্ট লেয়ারের বাহিরের দিকে যেটা থাকে তাকে আউটার টেবল বলে, এবং ভিতরের দিকে যেটা থাকে সেটাকে বলা হয় ইনার টেবল। আর মাঝখানে যে স্যান্ডউইচের মতো স্পঞ্জি বন থাকলো এটাকে ডিপ্লয় বলা হয়। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, এখানে যেমন প্যারাইটাল বোন দেখানো হচ্ছে, ক্র্যানিয়াল ভল্টের বোনসগুলো ফ্ল্যাট হয়, এবং আমরা স্ক্যাপুলাকে ফ্ল্যাটে ফেলি। ইররেগুলার বনটা দেখতে ইররেগুলার হয়, এর হয়তো বডি থাকে, প্রসেস থাকে, বিভিন্ন অংশ থাকে। একে যদি আমরা কাটি তাহলে দেখতে পারবো ভিতরে স্পঞ্জি বন হয় এবং বাহিরে কম্প্যাক্ট বন দেয়া কভার করা থাকে। ভার্টিব্রা হচ্ছে সবচেয়ে ভালো এক্সাম্পল। নিউমেটিক বন মানে এই বনসগুলোর মধ্যে ফাঁপা বাতাস কন্টেনিং সাইনাস থাকে, এরা নাকের চারিপাশে থাকে বলে এদের প্যারানাজাল সাইনাস বলা হয়। স্কালের এই বনসগুলোকে আমরা বলি নিউমেটিক বন, যেমন ফ্রন্টাল বন, ম্যাক্সিলা অ্যারো দিয়ে দিয়ে দেখানো হচ্ছে, স্প্যানয়েড বন, সিসাময়েড বন। এই বনগুলো টেন্ডনের মধ্যে তৈরি হয়, এখানেই অসিফাই হয়, এবং এই বনগুলোকে আমরা দেখতে পাই যে পেরিওস্টিয়াম নাই, কারণ হচ্ছে এরা যখন টেন্ডনের মধ্যে হয় টেন্ডনটাই তাকে কভার করে থাকে, সেই জন্য এর বাহিরের যে কর্টিক্যাল বোনসটা, কর্টেক্সটা, এটা থিন কম্প্যাক্ট বন হয়। অন্য যেমন শর্ট বনে বেশ থিক থাকে, কিন্তু এরা খুব থিন হয় এবং মেনলি কম্পোস্ট অফ স্পঞ্জি বন, সহজে ফেটে যায়, সেজন্য আমরা প্যাটেলাকে সবচেয়ে বড় সিসাময়েড বন হিসাবে চিনি।
হিস্টোলজিক্যালি বন দুই ধরনের হয়, কম্প্যাক্ট বন এবং স্পঞ্জি বন। কম্প্যাক্ট বনের যে আইভরি কালার, সাদা ধপধপে সাদা ঠিক একটা কোটিং থাকে, এটাকে বলা হয় কম্প্যাক্ট বন। আর স্পঞ্জি বন মৌমাছির চাকের মতো চিকন চিকন স্পাইকস থাকে বনের এবং মাঝখানে স্পেস থাকে। আপনি কম্প্যাক্ট বনে আমরা হ্যাভার্সিয়ান সিস্টেম পাই, এটা সিলিন্ড্রিক্যাল ইউনিট। এই কম্প্যাক্ট বনে অ্যালং দ্য লং অ্যাক্সিস থাকে। আর স্পঞ্জি বনের মধ্যে আমরা এই ধরনের কোনো হ্যাভার্সিয়ান সিস্টেম পাই না, ওখানে স্তরে স্তরে মিনারেলাইজড বন থাকে। আমরা যদি একটা লং বন নেই, তাহলে আমরা যদি লেয়ার বাই লেয়ার চিন্তা করি, তাহলে মিনারেলাইজড নয় এরকম একটা কাভারিং থাকে সফট, এটাকে বলা হয় পেরিওস্টিয়াম। পেরিওস্টিয়াম বনের সব জায়গায় কভার করে, কিন্তু যে জায়গাটা জয়েন্ট তৈরি করে তাকে বলা হয় আর্টিকুলার সারফেস, সেখানে কার্টিলেজ থাকে, এখানে কোনো পেরিওস্টিয়াম থাকে না। আমরা পেরিওস্টিয়ামের পরেই দেখতে পাবো কম্প্যাক্ট বন। এবং তারপরে যদি আমরা শ্যাফটের ভিতরে যাই, তাহলে একটা লম্বা আড়াআড়িভাবে ক্যানেল পেতে পারি, সেটাকে বলা হয় মেডুলারি ক্যাভিটি, এবং এর মধ্যে আমাদের ইয়ালো বন ম্যারো থাকে। আর এন্ডে আমরা পাই স্পঞ্জি বন, যেখানে হচ্ছে আমাদের রেড বন ম্যারো থাকে। আমরা যদি একটা এক্সাম্পল হিসাবে হিউমেরাসকে দেখি এবং এক উপরের প্রক্সিমাল এন্ড থেকে কাটতে থাকি, তাহলে প্রথমে দেখব কম্প্যাক্ট আর স্পঞ্জি, আস্তে আস্তে মেডুলারি ক্যাভিটি আসবে এবং মিড শ্যাফটে যে মেডুলারি ক্যাভিটি সবচেয়ে বড় হবে এবং আস্তে আস্তে আবার মেডুলারি ক্যাভিটি চলে যাবে, শুধু স্পঞ্জি আর কম্প্যাক্ট বন হবে। পেরিওস্টিয়ামটা হচ্ছে কাভারিং, বনের কাভারিং, আমরা একটু আগে তা ডিসকাস করলাম। এর মধ্যে হিস্টোলজিক্যালি যদি আমরা দেখি, তাহলে তিনটা স্তর পাবো। প্রথম বাহিরে যেটা আছে সেটা হলো ফাইব্রাস, এর মধ্যে কোলাজেন ফাইবার থাকে, খুব টাফ। এবং এরপরে যে লেয়ারটা আছে এর মধ্যে খুব ব্লাড ভেসেল থাকে, ছোট্ট ছোট্ট ব্লাড ভেসেল জালের মতো ছড়িয়ে থাকে। এবং একেবারে ভিতরের লেয়ারটা কোষ থাকে, সেল থাকে। এই সেলগুলো বোন তৈরি করতে পারে, অথবা এই সেলগুলো তৈরি করার জন্য প্রোজেনিটর সেলস থাকে। তাহলে এদের তিনজনের কিন্তু তিনটা লেয়ারের কিন্তু আলাদা আলাদা কাজ। ফাইব্রাস লেয়ার প্রোটেকশন, ভাস্কুলার লেয়ারটা দেয় নিউট্রিশন, সেলুলার লেয়ার বোন তৈরি করে। সুতরাং আমরা যদি প্রস্থে বড় হতে, ওয়াইডতে বড় হতে, থিকনেস বাড়তে চাই, তাহলে এই লেয়ারটা পেরিওস্টিয়াম সাহায্য করে। সেই জন্যই অনেক সময় পেরিওস্টিয়ামের ডেফিনেশনটা সহজভাবে আমরা এভাবে বলে থাকি যে এ ফাইব্রো ভাস্কুলো সেলুলার কাভারিং অফ দ্য বোন। একটা তাহলে লং বোন নিলে আমরা অ্যাডাল্টে যদি দেখি, তাহলে একটা আপার এন্ড মিনস প্রক্সিমাল এন্ড পাবো, একটা ডিস্টাল এন্ড মানে লোয়ার এন্ড পাবো, এবং একটা শ্যাফট পাবো। কিন্তু যদি গ্রোয়িং হয় একটা তাহলে কিন্তু এদের সংখ্যা বেড়ে যায়, অংশর সংখ্যা বাড়ে। যেমন ধরেন একটা কার্টিলেজ এসে যায় এন্ডে, এটাকে বলা হয় থিন প্লেট এপিফাইসিয়াল কার্টিলেজ। তাহলে এই এপিফাইসিয়াল কার্টিলেজটা প্রক্সিমালি একটা অংশকে আলাদা করলো, আবার একইভাবে অন্য এন্ডে আছে সেটা একটা ডিস্টাল এন্ডকে আলাদা করলো, তাহলে এই এন্ডটাকে বলা হয় এপিফাইসিস। তাহলে পরে যে নিচে শ্যাফটটা ছিল সেটার একটা অংশ ওই এপিফাইসিয়াল কার্টিলেজের কাছে থাকে, সেটাকে বলা হয় মেটাফাইসিস। তাহলে মেটাফাইসিস বাদ দিলে যে শ্যাফট থাকলো সেটাকে বলা হয় ডায়াফাইসিস। আপনি যদি এখন নিচের দিকে যান, তাহলে একইভাবে মেটাফাইসিস আসবে, এপিফাইসিয়াল কার্টিলেজ আসবে এবং এপিফাইসিস আসবে। কিন্তু আপনি এখন যদি অ্যাডাল্টে খেয়াল করেন, তাহলে এপিফাইসিস আছে, এবং আপনি যদি ডায়াফাইসিস দেখেন, হ্যাঁ ওটা শ্যাফট আকারে আছে। তাহলে এপিফাইসিসটাকে এন্ড আমরা বলি, ডায়াফাইসিসটাকে আমরা শ্যাফট বলি। আর এপিফাইসিয়াল কার্টিলেজটা ফিউজ হয়ে যায়, এখানে কার্টিলেজটা বোন তৈরি হয়ে যায়, একটা থিন কম্প্যাক্ট বোন থাকে, যেটাকে আমরা বলি এপিফাইসিয়াল লাইন। এখন মেটাফাইসিসকে আর খুঁজে পাওয়া যায় না, এটা ওই এপিফাইসিসের সাথে ফিউজ করে যায় অথবা শ্যাফটের সাথে ফিউজ করে যায়। এই এক্সরেটা আপনি দেখেন, পরিষ্কার বুঝতে পারবেন। বাম দিককার এক্সরে কার্টিলেজ যেহেতু বোনসের থেকে কম ডেন্স, সেজন্য কিন্তু কালো দেখা যাচ্ছে। তাহলে এপিফাইসিয়াল প্লেট দেখা যাচ্ছে, এপিফাইসিস দেখা যাচ্ছে, মেটাফাইসিস বুঝতে পারছেন, এবং তারপরে ন্যাচারালি ডায়াফাইসিস দেখতে পাচ্ছেন। কিন্তু ডান সাইডেরটাতে যান আপনি, আর এপিফাইসিয়াল কার্টিলেজ না, এটা অ্যাডাল্ট বোন। তাহলে এখানে দেখেন একটু ডিপ লাইন আছে, হোয়াইটিশ লাইন, ওইটা হচ্ছে এপিফাইসিয়াল লাইন। তাহলে আমরা দেখলাম যে একটা লং বোনের এপিফাইসিস আছে, এপিফাইসিয়াল কার্টিলেজ আছে, মেটাফাইসিস, ডায়াফাইসিস, এইভাবে সেপারেট করা আছে। অ্যাডাল্টে যেয়ে যদি আমরা দেখি, তাহলে আর এপিফাইসিয়াল কার্টিলেজ নাই, কিন্তু এপিফাইসিস আছে। এখন এই এপিফাইসিসগুলো আলাদাভাবে তৈরি হয়, কোনো কোনো এন্ডে একাধিক এপিফাইসিস পাওয়া যায়, আবার কোনো কোনো এন্ডে একটা থাকে। আপনি যেমন ডান সাইডের আমি বোনসটাকে দেখাতে চাচ্ছি, দুইটা এপিফাইসিস উপরে আছে, নিচে একটা এপিফাইসিস আছে। তাহলে এপিফাইসিস
স্ট্রাকচার, একটা এপিফাইসিসে এবং ডায়াফাইসিস অথবা শ্যাফট বলা যায়, তাদের স্ট্রাকচারাল ডিফারেন্স থাকে, তফাৎ থাকে। যে এই এপিফাইসিসগুলো হচ্ছে একটা সেকশন যদি দেখে, এটা একটু ওয়াইডার সেকশন হয় একটা লং বনের, এই জায়গাটা একটু চওড়া হয়ে থাকে এবং এর বাহিরের দিকে কম্প্যাক্ট বোন থাকে, ভিতরে স্পঞ্জি বোন থাকে। স্পঞ্জি বোনের এই এন্ডগুলোতে রেড বোন ম্যারো পাবো, যে ব্লাড সেলসগুলো তৈরি করে থাকে। ডায়াফাইসিস বা শ্যাফটে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো ওয়ালে প্রধানত কম্প্যাক্ট বোন আছে, ভিতরে একটা থিন লেয়ার স্পঞ্জি বোন থাকতে পারে এবং তার ভিতরে আসলে মেডুলারি ক্যাভিটি থাকে, একেবারে স্পেস। তার মধ্যে আমরা যে বোন ম্যারোটা পাই ওটা প্রধানত ফ্যাট, সেই জন্য একে ইয়ালো বোন ম্যারো বলা হয়। এপিফাইসিস বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন আসলে কি কারণে এপিফাইসিস হয়েছে সেটার ব্যাকগ্রাউন্ডে রেখে এই এপিফাইসিসটাকে ক্লাসিফাই করা। যদি ধরেন জয়েন্টে প্রচণ্ড চাপে থাকে, সেই জন্য এই জায়গাটাকে বলা হয় প্রেশার এপিফাইসিস। যেমন ধরেন নি জয়েন্টটা তৈরি হচ্ছে ফিমারের লোয়ার এন্ড এবং টিবিয়ার আপার এন্ড, এই দুটো কন্ডাইল হয়, সুতরাং এরা বড় বড় এক্সপান্ডেন্ট হয় কারণ প্রচণ্ড প্রেশার পড়ে। তাহলে জয়েন্ট ফর্মিং জায়গাটাকে, এন্ডটাকে আমরা প্রেশারে থাকার কারণে এই এক্সপানশনটাকে বলা হয় প্রেশার এপিফাইসিস। এটা আমরা পাবো যেমন ফিমারের হেড, মাথাটা গোল যেটা, কন্ডাইল অফ ফিমার লোয়ার এন্ড, টিবিয়ার কন্ডাইল আপার এন্ডটা, এগুলো সব হচ্ছে প্রেশার এপিফাইসিস। এরা ওজন ট্রান্সমিট করার জন্য প্রধানত এই এক্সপানশনটা হয়ে থাকে এবং প্রচণ্ড প্রেশার সহ্য করে। আমরা এখানে যেমন লোয়ারে দেখছি অ্যাঙ্কেল জয়েন্ট তৈরি করার জন্য যে এপিফাইসিসগুলো হয়েছে এগুলো। দ্বিতীয়টা হচ্ছে ট্রাকশন এপিফাইসিস। ট্রাকশন মানে টেনে ধরা, হ্যাঁ, তাহলে মাসল যেখানে লাগলো সেটাকে টেনে ধরবে, একটা লিগামেন্ট লেগেছে, জয়েন্ট মুভ করার সময় টান খাবে, তাহলে এই জিনিসগুলোকে আমরা ট্রাকশন এপিফাইসিস বলি। তাহলে এরা আর্টিকুলার এন্ডে থাকে না, নন আর্টিকুলার জায়গাতে থাকে, এরা কোনো ওজন ট্রান্সমিট করে না, এরা পুলের কারণে বড় হয়ে যায়, ফুলে ওঠে, তাহলে লিগামেন্ট বা মাসলের অ্যাটাচমেন্ট থাকে এই জায়গাগুলোতে। এরা কিন্তু তৈরি হয় যেমন প্রেশার এপিফাইসিসে কিন্তু সেন্টারটা আগে আসে, অসিফিকেশন শুরু হয়, বোন তৈরি আগে শুরু হয়, এরা কিন্তু পরবর্তীতে শুরু হয় এবং আবার এরা শ্যাফটের সাথে জোড়া আগে লাগে, প্রেশার এপিফাইসিস দেরিতে লাগে। এটা প্রিন্সিপাল হিসাবে কাজ হয়। যেমন আমরা এরকম এই যে টিবিয়ার টিউবারোসিটি দেখা যাচ্ছে, আমরা আপার এন্ড অফ দ্য ফিবুলা, আমরা যদি বলি ট্রাকেন্টার, এগুলো সব হচ্ছে ট্র্যাকশন। ফিবুলার ক্ষেত্রে দেখেন আপার এন্ডটা জয়েন্ট তৈরি করেছে, বাট এটা ওয়েট ট্রান্সমিশনের লাইনে নয়, কিন্তু দেখেন একটা মাসল এসে এখানে শক্তভাবে লেগেছে এবং পুল হচ্ছে, তাহলে মাসলটা টানছে বলেই এই আপার এন্ডটা বড় হয়েছে, সেজন্য আপার এন্ডটা হচ্ছে এর ট্র্যাকশন এপিফাইসিস। অন্যদিকে দেখেন অ্যাঙ্কেল জয়েন্ট তৈরি করছে এবং এটা পূর্ণাঙ্গ জয়েন্ট তৈরিতে সাহায্য করেছে, এর ওজনটা কিন্তু অ্যাঙ্কেল জয়েন্ট দিয়ে যাচ্ছে, সুতরাং এই লোয়ার এন্ড অফ দ্য ফিবুলা কিন্তু প্রেশার এপিফাইসিস। তৃতীয় ধরন হচ্ছে অ্যাটাভেস্টিক। কোনো কোনো অ্যানিমালে এই বোনসগুলো আলাদা একটা বোন হিসাবে থাকে, জয়েন্ট তৈরি করে আর একটা বনে, কিন্তু হিউম্যানে এরা দেখা যায় এক বনের অংশ হয়ে যায়। যেমন একটা আমরা যদি বলি কোরাকয়েড প্রসেস আছে স্ক্যাপুলাতে, এটা হচ্ছে কোনো কোনো বনের কোনো কোনো প্রাণীতে এরা আলাদা হাড্ডি হিসাবে আছে। পোস্টেরিয়র টিউবারকুল অফ দ্য ট্যালাস, এটাও কোনো কোনো অ্যানিমালে আলাদা হয়ে থাকে, কিন্তু আমাদের এটা সঙ্গে লাগানো এপিফাইসিস হিসাবে আছে, সেজন্য এদেরকে বলা হয় অ্যাটাভেস্টিক। অ্যাবারেন্ট মানে আপনার একই গ্রুপ আছে, 5টা বোনস আছে, 4জন একরকম ফলো করছে আর একজন একটু আলাদা, এটা একটু দলছুট, তাহলে ডিফারেন্ট ফ্রম আদার সিমিলার বোনস, হ্যাঁ, আলাদা মতো হয়। এবং এপিফাইসিস এরা যেমন ফার্স্ট বৃদ্ধাঙ্গুলের মেটাকার্পাল বোনটা আপনি যদি নিচে খেয়াল করেন যে প্রক্সিমাল এন্ডটা এর সেপারেট, কিন্তু অন্য 4টার ডিস্টাল এন্ড সেপারেট। আপনি এখানে অ্যারো দিয়ে, আমি লাল অ্যারো দিয়ে দেখাতে চেষ্টা করছি যে প্রথমটা অন্য 4টা থেকে আলাদা, সেই জন্য এই এপিফাইসিসটাকে আমরা বলি অ্যাবারেন্ট। গ্রোয়িং এন্ড যদি বুঝতে যাই তাহলে আমাদের বোন তৈরিটা বুঝতে হবে, এর অসিফিকেশন বুঝতে হবে। তাহলে অসিফিকেশন শুরু হয় একটা পয়েন্ট থেকে, এটাকে বলা হয় সেন্টার অফ অসিফিকেশন, যেটা হচ্ছে আমাদের মায়ের পেটে থাকার 3 মাসের মতো ইন্ট্রাইউটেরাইন লাইফের সময় তৈরি শুরু হয়। এই অসিফিকেশন সেন্টারগুলোকে আমরা বলি প্রাইমারি অসিফিকেশন সেন্টার। একটা লং বোনে এরা শ্যাফটে আসে এবং এই যখন হাড্ডিটা জন্মাচ্ছে, যখন
জন্মের সময় অথবা জাস্ট জন্মের পরে পরে যে সেন্টারগুলো আসে তাদেরকে বলি আমরা সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। এইগুলো হচ্ছে লং বোনের প্রান্তে পাওয়া যায়। এখন দেখেন সেকেন্ডারি অসিফিকেশন সেন্টারটা যেটা প্রথমে আসে সেটা দীর্ঘদিন থাকে, যেটা পরে আসে সেটা আগেই শ্যাফটের সাথে মিলে যায়। তাহলে এর কাজ হচ্ছে এই লেন্থে বৃদ্ধি করা। তাহলে যে তাড়াতাড়ি ফিউজ করে গেল সে তো দীর্ঘদিন বৃদ্ধি পাবে না, যেটা পরবর্তীতে ফিউজ হয় সেটা হচ্ছে দীর্ঘদিন বৃদ্ধি পায়। সেই জন্য আমরা যে এন্ডটা ডায়াফাইসিসের সাথে পরে ফিউজ হয় তাকে আমরা গ্রোয়িং এন্ড বলি। এটা যে এন্ডে প্রথম আসে সে আসলে দেরিতে ইউনাইন হবে, ফিবুলা ছাড়া। ফিবুলার এই তথ্যটা, ফিবুলার আইনটা বিপক্ষে কাজ করে, এটা মানে না। এখন ধরেন এই যে শরীরের এই পজিশনটা আমরা সাধারণত বাচ্চাদের এই পজিশনে দেখতে পাই। তাহলে এখানে দেখেন চারটা বোন খুব কাছাকাছি চলে আসছে, মনে রাখার সুবিধার জন্য এই চারটা এন্ডই হচ্ছে গ্রোয়িং এন্ড এই লং বোনগুলো। যেমন হিউমেরাস যদি আমি বলি তার লোয়ার এন্ড, ঠিক উল্টোভাবে রেডিয়াস আলনার আপার এন্ড, ফিমারের লোয়ার এন্ড, টিবিয়া ফিবুলার আপার এন্ড। তাহলে এভাবে আমরা মনে রাখতে চেষ্টা করছি। নিউট্রিশন মিনস আর্টারি সাপ্লাই। তাহলে আপনি যদি চিন্তা করেন যে একটা গ্রোয়িং বোনের কি অবস্থা, কি কি অংশ আছে, তাহলে আমরা ডায়াফাইসিস পেয়েছি। তাহলে ডায়াফাইসিসের জন্য নিউট্রিয়েন্ট আর্টারি আছে, নাম হচ্ছে ডায়াফাইসিয়াল নিউট্রিয়েন্ট আর্টারি। তাহলে এটার উপরের দিকে উঠে গেলে এপিফাইসিয়াল কার্টিলেজের কাছাকাছি মেটাফাইসিস। এখন দেখেন মেটাফাইসিসটা এপিফাইসিস থেকে সেপারেট করা থাকে কার্টিলেজ, যেটা আভাসকুলার। সুতরাং আপনি কি মেটাফাইসিসে সেপারেট আর্টারি লাগছে, এপিফাইসিসে আলাদা আর্টারি রাখছে। এখন এই পুরা ভাস্কুলার পেরিওস্টিয়াম দিয়ে কাভার করা আছে। তাহলে পেরিওস্টিয়াল আর্টারিগুলো নিউট্রিশনে সাহায্য করছে। তাহলে একটা গ্রোয়িং লং বোনে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে গ্রোয়িং লং বোনে একটা বা অল্প সংখ্যক ডায়াফাইসিয়াল নিউট্রিয়েন্ট আর্টারি থাকে, সাধারণত মাল্টিপল মানে একাধিক মেটাফাইসিয়াল আর্টারি, এপিফাইসিয়াল আর্টারি এবং মেনি পেরিওস্টিয়াল আর্টারি থাকে। তাহলে এরা গ্রোয়িং লং বোনের আর্টারিজ। এখন যদি আমি অ্যাডাল্টের বোনের কথা চিন্তা করি তাহলে এপিফাইসিয়াল কার্টিলেজ নাই, মেটাফাইসিস এখন ফিউজ হয়ে গেছে আইদার এপিফাইসিসের সাথে অর ডায়াফাইসিস। তাহলে এই মেটাফাইসিয়াল আর্টারিগুলো আর আমরা দেখতে পাবো না। তাহলে মেটাফাইসিসকে আমি মিশিয়ে দিলাম। এখন ডায়াফাইসিস বলে আর আমরা বলি না, আমরা শ্যাফট বলি। তাহলে এখানে ডায়াফাইসিস শব্দটা যদি মিশিয়ে দেয় তাহলে নিউট্রিয়েন্ট আর্টারি। তাহলে আমরা প্রত্যেকটা বনের শ্যাফটে নিউট্রিয়েন্ট আর্টারি পাবো, এন্ডে এপিফাইসিয়াল আর্টারি পাবো এবং মেনি পেরিওস্টিয়াল আর্টারিজ পাবো। তাহলে এরাই হচ্ছে অ্যাডাল্ট অর ম্যাচিওর বোন। তাহলে আমরা তফাৎটা বুঝতে পারলাম, কোন কোন আর্টারিগুলো আর অ্যাডাল্টে আমরা খুঁজে পাই না সেটা ব্যাখ্যা করবার চেষ্টা করলাম। তাহলে আর্টারিগুলো একটা নির্দিষ্ট কোর্স ফলো করে, এই এক সাইড থেকে সাইড দিয়ে যেটা যায় সেটাকে বলা হয় ভকমান্স ক্যানেল থাকে, এবং হ্যাভার্সিয়ান সিস্টেমের ক্যানেলের মধ্যে আর্টারিজ পাওয়া যায় যারা নিউট্রিশন এভাবে ডিস্ট্রিবিউট করে সাপ্লাই দেয়। ধন্যবাদ এই ভিডিওটির সঙ্গে